আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে দুইটা সিক্রেট উপায়ে ইনস্ট্যান্ট ফালুদা রেসিপি শেয়ার করব। আমার আজকের ফালুদা রেসিপিটা একটু ইউনিক হতে চলেছে, কারণ আমার আজকের ফালুদা রেসিপিটা অন্য সব রেসিপির চাইতে সম্পূর্ণই আলাদা এবং আমার নিজস্ব একটা রেসিপি। তাই সম্পূর্ণ ভিডিওটাতে আমার সাথেই থাকবেন, কোনো কিছু স্কিপ করবেন না। আজকের স্পেশাল ফালুদাটা তৈরির জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে 3 কাপ তরল দুধ দিয়ে দিয়েছি। চুলার জাল মিডিয়াম ফ্লেমে জ্বালিয়ে দিয়েছি। দুধটা জাল হতে থাক, এই ফাঁকে আমি একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট অ্যাড করছি। এখানে সামান্য কিছু দুধের মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ার মিশ্রিত দুধটা আমরা সরাসরি চুলায় দুধের মধ্যে অ্যাড করব। এতে করে দুধটা অনেকক্ষণ পর্যন্ত জাল দেওয়ার প্রয়োজন হবে না। দুধের মধ্যে কর্নফ্লাওয়ার মিক্স করার কারণে দুধটা এমনিতেই ঘন হয়ে যাবে, আর অনেকক্ষণ ধরে জাল দিয়ে রাবড়ি তৈরি করার প্রয়োজন হবে না, এবং ফালুদার স্বাদের মধ্যেও কোনো হেরফের হবে না। চুলায় দুধের মধ্যেও কিন্তু বলক চলে এসেছে, তাই চুলাটা আমি এখন একটু লো করে দিয়েছি। এখন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি, আর সাথে সাথে একটু নাড়িয়ে দিচ্ছি। দুধের মধ্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই একটু নাড়িয়ে দেবেন, যাতে করে নিচে লেগে না যায়। 3 কাপ দুধের জন্য আমি 6 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করা যাবে। দুধের মধ্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন দুধটা ঘন হতে শুরু করবে। সামান্য ঘন হয়ে আসলেই আমি এটা নামিয়ে ফেলবো, কারণ অনেক বেশি ঘন রাবড়ি কিন্তু একদমই ভালো লাগে না। দুধের ইনস্ট্যান্ট রাবড়িটা ঠান্ডা হওয়ার জন্য আমি একটু ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আমি আগেই বলেছিলাম আজকে একটা সিক্রেট জিনিস ব্যবহার করব ফালুদার মধ্যে, তাই চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে তাতে 1/4 কাপ পানি আর 1/3 কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এই ইনস্ট্যান্ট মালাইটা তৈরির জন্য আমি এখানে সামান্য কিছু দুধের মধ্যে 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর কর্নফ্লাওয়ারটা মিক্স করে আমি সেটা সরাসরি দুধের মধ্যে অ্যাড করছি। এতে করে আমাদের ইনস্ট্যান্ট মালাইটাও তৈরি হয়ে যাবে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মালাইয়ের মধ্যে অ্যাড করার সময় চুলার জালটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখবেন, নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। 3 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ বাদামের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে আমি 3 ধরনের বাদাম অ্যাড করেছি, কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম। 3টা বাদাম আমি একটু তেলে তারপর এগুলো গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারের সাহায্যে। তবে আপনারা যদি বাদামটা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারবেন। চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়েচেড়ে এটা ঘন করে নেব, ঘন একটা মালাই তৈরি করে নেব। তো আমার এটা প্রায় ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, তবে হাতের কাছে ঘিটা না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। এ পর্যায়ে কোনো মতেই কিন্তু থেমে থাকা যাবে না, অনবরত নেড়েচেড়ে মালাইটা তৈরি করে নিতে হবে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার 6-7 মিনিটের মধ্যেই কিন্তু মালাইটা জমতে শুরু করবে। আমার মালাইটা ঘন হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এখন একটা সিক্রেট ওয়েতে ফালুদা শেপটা তৈরি করব, তার জন্য একটা পাইপিং ব্যাগের জোগাড় করে নিচ্ছি। বাসায় পাইপিং ব্যাগ ছিল না, তাই আমি দুধের প্যাকেটটাকে পাইপিং ব্যাগ বানিয়ে নিচ্ছি। এক্সট্রা যে অংশটা থাকে দুধের প্যাকেটে সেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এতে করে পাইপিং ব্যাগের মধ্যে থেকে জিনিসটা বের হতে সুবিধা হবে। তবে আপনাদের বাসায় যদি সেমাই তৈরির মেশিন থাকে সেক্ষেত্রে এত ঝামেলা করার প্রয়োজন হবে না। পাইপিং ব্যাগটা একটা গ্লাসে ভরে নিয়েছি, আর জিনিসগুলো আগেই করে রাখার চেষ্টা করবেন। ফালুদা শেপ তৈরির জন্য 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি একটি প্যানের মধ্যে। সেই সাথে একটা সিক্রেট জিনিস ব্যবহার করব ফালুদা শেপটা একটু ফ্লেভারফুল করার জন্য, আর সেই জিনিসটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং পাউডার। আপনারা এটা যে কোনো ফলের রস দিয়েই করতে পারবেন, যেমন তরমুজ, আম, আনারস, অরেঞ্জ সবকিছু দিয়েই করতে পারবেন। তো আমি ট্যাং দিয়ে করে নিচ্ছি। ট্যাং পাউডারের মধ্যে চিনি ছিল, তাই আমি এক্সট্রা করে আর কোনো চিনি অ্যাড করছি না। তবে আপনারা যদি ফলের রস ব্যবহার করেন সেক্ষেত্রে 3 টেবিল চামচ চিনি অ্যাড করে দেবেন, আর একটু লবণ দেবেন স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। একটা স্প্যাচুলার সাহায্যে আমি সবকিছু মিক্স করে নিচ্ছি, আর আমার জিনিসটা মিক্স করা হয়ে গেছে। আমি এখন মিশ্রণটা সরাসরি চুলায় বসিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়েচেড়ে মিশ্রণটা ঘন করে নিতে হবে। এই পর্যায়ে চুলার জালটা বাড়িয়ে রাখবেন না, মাঝারি আঁচে রেখে অনবরত নাড়তে হবে, নয়তো এটা দলা পেকে যাওয়ার চান্স থাকে। প্রয়োজনে হ্যান্ড হুইস্কের সাহায্যে আপনারা কাজটা করে নিতে পারবেন। এই মিশ্রণটা তৈরি করতে যদি দলা পেকে যায় সেক্ষেত্রে পাইপিং ব্যাগের মুখ দিয়ে বের হতে কষ্ট হবে। ফালুদা সেমাইটা তৈরির পূর্বে আপনারা অবশ্যই পাইপিং ব্যাগ আর বরফের পানিটা আগে রেডি করে রাখবেন, নয়তো দেখা যাবে এটা ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আর সেমাই তৈরি করতে অনেক অসুবিধা হবে। ফালুদা সেমাইটা ঘন হয়ে গেছে, তাই এটা আমি সাথে সাথে চুলা থেকে নামিয়ে পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি গরম গরম থাকা অবস্থায়। আর এটার কনসিস্টেন্সিটা আপনারা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন। পাইপিং ব্যাগের মাথাটা আমি একটা কেচির সাহায্যে চিকন করে কেটে নিচ্ছি।
অনেক বেশি মোটা করে কিন্তু কাটতে যাবেন না। যদি মোটা করে কাটেন সেক্ষেত্রে সেমাইগুলো মোটা মোটা বের হবে। একটা পাতিলের মধ্যে আমি ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিয়েছি আর সেই সাথে কিছু বরফ দিয়ে দিয়েছি। কাজগুলো আগেই করে রাখতে চেষ্টা করবেন। আমি পাইপিং ব্যাগের মাথাটা একটা রাবারের সাহায্যে বন্ধ করে দিয়েছি আর পাইপিং ব্যাগের মাথাটাও একটু চিকন করে কেটেছি। আপনারা দেখতে পাচ্ছেন সেমাইগুলো চিকন চিকন বের হচ্ছে আর এটা ধরা যাচ্ছে না গরম থাকা অবস্থায়, তাই আমি একটা গামছার সাহায্যে ধরে নিয়েছি। জিনিসটা 3-4 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়। সেমাইগুলো তৈরির পর এগুলো সাথে সাথেই নর্মাল ফ্রিজে রেখে দেবেন। সাথে সাথে এগুলো টাচ করবেন না, এতে করে এগুলো সব মিশে যাবে পানির মধ্যে। তো আমি তারপরও একটু রিস্ক নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখনো কিন্তু প্রচুর নরম। তো আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি পানি সহ। এখন আমি মালাই ব্রেডটা তৈরি করব। তার জন্য পাউরুটি নিয়েছি 7-8 পিস পাউরুটি আমি একটা রোলারের সাহায্যে আমি বেলে নিচ্ছি। এখন আমি একটা পাউরুটি নিয়ে নিয়েছি আর তৈরি করে রাখা মালাইটা নিয়ে নিয়েছি। পাউরুটির উপর 1 চা চামচ মালাই দিয়ে দিলাম। এর উপর আমি আরেকটা পাউরুটি স্লাইস দিয়ে দিচ্ছি রোল করা। এখন একটা গ্লাসের সাহায্যে আমি একটু গোল করে কেটে নিচ্ছি। বাসায় যদি কুকি কাটার থাকে অথবা স্টিলের এরকম গ্লাস থাকে সেই গ্লাসটা দিয়ে কাটার চেষ্টা করবেন। আমি এই কাজটা করতে গিয়ে আমার গ্লাসটা ভেঙে ফেলেছিলাম। আমি এভাবে করে সবগুলো ব্রেড মালাই তৈরি করে নিচ্ছি। তৈরি করে রাখা ফালুদা শেপটাও আমি এখন নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর এর পানিটা আমি এখন ঝরিয়ে নেব। একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়ে গ্লাসের মধ্যে একটু রুহ আফজা দিয়ে দিচ্ছি। এরপর তৈরি করে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। আমার আজকের তৈরি এই ফালুদা আপনারা 5 জন পরিবেশন করতে পারবেন অনায়াসে। পরবর্তী লেয়ারে আমি আনারদানা আর গ্রিন আপেল দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যে ফল থাকে আপনারা সেই ফলটা এখানে অ্যাড করতে পারবেন। জেলও অ্যাড করা যাবে। ফ্রেশ ফলের বদলে এখানে ফ্রুট ককটেলটাও ব্যবহার করা যাবে। এখন আমি তৈরি করে রাখা ব্রেড মালাই রোলটা দিয়ে দিচ্ছি। সবার শেষ লেয়ারে আমি তৈরি করে রাখা রাবড়িটা দিয়ে দিচ্ছি আর উপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিচ্ছি। শুধু ফলটা ব্যবহার না করে এখানে ফলের মধ্যে একটু মধু ব্যবহার করবেন, এতে করে ফলটা খেতে অনেক বেশি ভালো লাগবে। অথবা চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন রাবড়ির মধ্যে, তাহলে এটা খেতে ভালো লাগবে। হয়তো ফলটা খেতে পানসে লাগবে, তাই আমি মিষ্টির পরিমাণটা রাবড়ি তৈরিতে একটু বেশি করে দিয়েছি। আচ্ছা, একটা কথা সত্যি করে বলেন তো, আপনারা এই রাবড়ি ফালুদার রেসিপিটা আগে কোথাও দেখেছেন? যদি না দেখে থাকেন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বাসায় যদি 1 কাপ চিনি আর 1 কাপ সুজি থাকে তাহলে আপনিও তৈরি করে নিতে পারেন এই চমৎকার স্বাদের গোলাপ জামুন ডেজার্ট। আজকের এই ডেজার্টটি আপনারা কোনো প্রকার ডিম, ঘি এবং তেল ছাড়াই বাসায় খুবই সামান্য উপকরণে তৈরি করে নিতে পারবেন। এই ডেজার্টটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমনই ইয়ামি হয়েছিল। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে গোলাপ জামুন ডেজার্টটা তৈরি করতে হয়। প্রথমে একটা গ্রাইন্ডার জারের মধ্যে 1/3 কাপ চিনি এবং 1 কাপ সুজি দিয়ে দিয়েছি। আমার উদ্দেশ্য হচ্ছে সুজি চিনিগুলাকে একটু গুঁড়া করে নেওয়া। এখানে 3টা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচগুলো গুঁড়া হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। টেস্ট বাড়ানোর জন্য এখানে মাওয়ার পরিবর্তে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর 1 চিমটি লবণ দিচ্ছি। এ পর্যায়ে এসে আমি এখানে নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি 1/2 কাপ। আপনারা চাইলে সুজির সমপরিমাণ মানে 1 কাপ সুজির জন্য 1 কাপ নারিকেল কোড়াও এখানে দিতে পারেন। এখানে চাইলে শুকনো নারিকেল কোড়া যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারবেন। এভাবে একটু পেস্ট করে নিতে হবে সেক্ষেত্রে। তো এগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি আর সুন্দর একটা পাউডার তৈরি করে নিয়েছি। এই উপকরণগুলো যেগুলো একটু দলা পেকে গেছে নারিকেল থেকে পানি বের হয়ে, সেগুলো আমি হাত দিয়ে দলাগুলো খুলে নিয়েছি। এখন এই গোলাপ জামুন কেকটা বা ডেজার্টটা একটু স্পঞ্জি হওয়ার জন্য এখানে আমি 1/4 চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যারা বেকিং সোডার গন্ধটা সহ্য করতে পারেন না তারা বেকিং পাউডার দিতে পারেন 1 চা চামচ, সেক্ষেত্রে আর কোনো গন্ধ আসবে না। নর্মাল টেম্পারেচারে থাকা অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এটা কিরকম ঘনত্বের হবে আমি সবার শেষে দেখাচ্ছি। এই ব্যাটারের মধ্যে পানির পরিমাণ লেগেছে আমার মোট 1 কাপের 4 ভাগের 3 ভাগ। যেহেতু আমরা এখানে সুজি ব্যবহার করেছি, সুজির মধ্যে পানি পড়লে এটা একটু ফুলে উঠবে সোক করে পানি, তাই ঘনত্বটা তখন আরেকটু চেঞ্জ হবে। আমি সেজন্যই বারবার বলছি এটা পরে দেখাবো। এখানে যে মোল্ডের মধ্যে আমি আজকের ডেজার্টটা তৈরি করব সেই মোল্ডের মধ্যে একটু তেল গ্রিস করে নিয়েছি আর একটু আটা দিয়ে দিচ্ছি। আটা চারপাশে ছড়িয়ে এভাবে করে মোল্ডটাকে চারপাশে গড়িয়ে নিয়েছি। এভাবে করে যদি
বেকিং মোল্ডটা তৈরি করা হয় সেক্ষেত্রে কেকটা খুব ভালোভাবে উঠে যাবে, এক্সট্রা করে কোনো বেকিং পেপার তৈরি করতে হবে না। এই ব্যাটারটা আমি 15 মিনিট মতো রেস্ট দিয়েছিলাম, আর রেস্ট দেওয়ার পরে এর ঘনত্বটা এরকম হয়েছে, একটু থেকে থেকে পড়ছে স্প্যাচুলার সাহায্যে যখন উপরে তুলছি, এরকমই এর ঘনত্বটা হতে হবে। তো এখন আমি যে মোল্ডটা আগে সেট করেছিলাম সেই মোল্ডের মধ্যে ব্যাটারগুলো নিয়ে নিচ্ছি। মোল্ডের মধ্যে ব্যাটারগুলো নেওয়ার পর একটু ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরে কোনো এয়ার ক্রিয়েট হয়ে থাকলে সেটা বেরিয়ে আসে। এখন এটা আমি চুলার মধ্যে বেক করে নিচ্ছি। একটা কড়াই বসিয়ে আমি 5 মিনিট আগে এতে হাই হিটে জাল দিয়ে দিয়েছিলাম ঢেকে, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। তো এখন মোল্ডটা আমি দিয়ে দিয়েছি। আধা ঘন্টা আমি লো হিটে বেক করে নিয়েছি। আধা ঘন্টার মধ্যে কিন্তু এটা সুন্দর বেক হয়ে গেছে। আমি চেক করেছি কাঠি দিয়ে, কাঠি ক্লিন বের হয়েছে, তার মানে এটা কুক হয়ে গেছে। তবে এটা কেকের মতো অতটা স্পঞ্জি হবে না, একটু শক্ত টাইপ হবে, কিন্তু ভেতরে নারকেল দেওয়ার কারণে এর ভেতরে কিন্তু খুব সুন্দরভাবেই সুগার সিরাপগুলো ঢুকে যাবে। এখন আমি সুগার সিরাপটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি 1 কাপের 4 ভাগের 3 ভাগ চিনি দিয়ে দিয়েছি, আর সেই সাথে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। চিনিগুলো খুব ভালো করে আমি এখন মেল্ট করে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়িয়ে নাড়িয়ে। চিনি আর পানি দেওয়ার সময় চুলার জালটা বন্ধ থাকলেও এরপরে আমি কিন্তু ধরিয়ে দিয়েছি চুলার জালটা, আর মিডিয়ামে রেখে আমি এটা চিনিগুলো মেল্ট হয়ে যখন একটা বলক চলে আসবে তখন 1 থেকে 2 মিনিট এটা ফুটিয়ে এরপরে চুলার জালটা বন্ধ করে নেব। তো এটার মধ্যে বলকও চলে এসেছে আর একটা চিপচিপা টাইপের সুগার সিরাপ তৈরি হয়ে গেছে। আমি এখন চুলার জালটা বন্ধ করে দিচ্ছি, আর এখানে কেকটাও প্রায় ঠান্ডা হয়ে এসেছে। তো কেকের যে ফোলা অংশটা আমি সেটা কেটে বাদ দিয়ে দেব। এটা মোল্ড আউট করে নিয়েছি কারণ এটা দেখতে সুন্দর লাগবে না না হয়। তো এটা প্রথমে আমি কেটে ফেলেছিলাম, পরে অবশ্য আমি এটা ঠিক করে নিয়েছি, ফোলা অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি। কেকটা অন্যান্য স্পঞ্জ কেকের মতো এরকম সফট না হলেও স্পঞ্জ কিন্তু হয়েছে, জালি জালিও হয়েছে। তো এর উপরে আমি তৈরি করে রাখা গরম গরম সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। সবটাই দিয়ে দেবেন, এটা অনেক বেশি মিষ্টি করবে না। আমিও প্রথমে ভয় পেয়েছিলাম আসলে মিষ্টি করবে কিনা, না এত বেশি মিষ্টি আসলে হয় না। উপরে আমি কিছু ড্রাই ফ্রুটস বাদাম দিয়ে দিচ্ছি, আপনারা এখানে আপনাদের পছন্দের ড্রাই ফ্রুটস দিয়ে এটা সাজিয়ে নিতে পারেন। তো আমি একটা আপনাদের এখন কেটে দেখাবো, এটা আমি সাথে সাথেই কেটে নিচ্ছি। আপনারা যদি সুগার সিরাপের মধ্যে এটা কমপক্ষে 2-3 ঘন্টা রাখেন সেক্ষেত্রে কিন্তু এটা সোক করে নেবে। আমি সাথে সাথে দেখাচ্ছি। পরে আরও কিছু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আর এটা কেটে নিচ্ছি। আমি কিন্তু একটা পুরোটাই খেয়ে ফেলেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও কিন্তু তৈরি করার পর অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সহজ সহজ আর মজার মজার রেসিপির জন্য। আর যারা আমাকে মন থেকে সাপোর্ট করছেন আমি চাই তারা আমার ফেসবুক পেজটাও ফলো করে দিবেন। তো আপনারা চাইলে কিন্তু টিকটক আইডিতেও একটা ফলো দিয়ে দিতে পারেন। তো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হয়ে যাবে এরকম মজার মজার সকল ইয়ামি ইয়ামি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফিজ।